প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। স্মৃতিপথিকে আপনাকে স্বাগতম। বিভিন্ন স্বাদ ও ধাঁচের বই একজন মানুষকে মুক্তভাবে চিন্তা করার অনুপ্রেরণা যোগায়। তাই চলতি পথে, কাজের ফাঁকে কিংবা অবসর সময় শুনুন শ্রুতিপথিক। শ্রুতিপথিকের আয়োজনে আপনি শুনছেন হুমায়ুন আহমেদের রচিত গল্প নীল অপরাজিতা। আজ দ্বিতীয় পর্ব, কণ্ঠে আমি ইরা। পুষ্প বলল, বাবা এখন কি ওনাকে খাবার দিয়ে আসবে? 11টা বাজতে 5 মিনিট বাকি। খাবার গরম করব? মুফাসুল করিম বিছানায় শুয়েছিলেন। সারাদিনের ক্লান্তিতে তার তন্দ্রার মতো এসে গিয়েছে। মেয়ের কথায় উঠে বসলেন। খাবার গরম করব বাবা? করে ফেল। তোমার কি শরীর খারাপ করেছে? না। মন খারাপ নাকি বাবা? করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, মন খারাপ হবে কেন? ওই যে ভদ্রলোক আমাদের সঙ্গে খেতে এলেন না, তুমি এত আগ্রহ করে সবাইকে দাওয়াত টাওয়াত করলে। লেখক মানুষ, তাদের মন টন অন্যরকম। লেখক হলে বুঝি অভদ্র হতে হবে? এই ধরনের মানুষরা ভদ্রতার ধার ধারেন না, তাদের যা ইচ্ছা করেন। কে কি ভাবলো এইসব নিয়ে মাথা ঘামান না। এসব নিয়ে মাথা ঘামাই আমরা সাধারণ মানুষরা। পুষ্প কেরোসিনের চুলায় খাবার গরম করছে। করিম সাহেব মেয়ের পাশে এসে বসেছেন। মেয়েটা অনেক কষ্ট করেছে, সারাদিন একা একা রান্না বান্না করেছে। গায়ে জ্বর ছিল, জ্বর নিয়েই করতে হয়েছে। অন্য সময় মতির মা সাহায্য করে। গত 3 দিন ধরে মতির মাও আসছে না। পুষ্প, তোর গায়ে কি জ্বর আছে? না। দেখি হাতটা দেখি। পুষ্প হাত বাড়িয়ে দিল। করিম সাহেব লক্ষ্য করলেন হাত তপ্ত। না বললি কেন? জ্বর আছে তো। আগুনের কাছে বসে আছি, এই জন্যে গা গরম। বাবা, ভদ্রলোক কি খুব রাগী? আরে দূর, রাগী হবে কেন? কথা কম বলেন। কেউ কথা বেশি বললেও বিরক্ত হন। তাহলে তো তোমার উপর খুব বিরক্ত হয়েছে। তুমি যা কথা বলো। আমি বেশি কথা বলি? বলো। মন ভালো থাকলে অনর্গল কথা বলো। এতক্ষণ কথা না বলে চুপচাপ শুয়েছিলে, তাই ভাবলাম তোমার মন বোধ হয় খারাপ। আমার মন মোটেই খারাপ না, খুবই ভালো। এত বড় একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, ভাবতেই কেমন লাগে। গত সপ্তাহে ক্লাস 6-এর র্যাপিড রিডারে ওনার যে গল্পটা আছে সেটা ছাত্রদের বুঝিয়ে দিলাম। কোন গল্পটা? মতিনের সংসার। গল্পটা বেশি ভালো না। কি বলিস তুই? ভালো না? অসাধারণ গল্প। আমার কাছে অসাধারণ মনে হয়নি। বাবা, সব কিছু গরম হয়ে গেছে, তুমি ইউনুসকে বলো উপরে নিয়ে যাক। ইউনুস নিয়ে যাবে কি? আমি নিয়ে যাব। এত বড় একজন মানুষের খাবার আমি স্কুলের দপ্তরে কি দিয়ে পাঠাবো? কি ভাবিস তুই আমাকে? পুষ্প ক্ষীণ স্বরে বলল, বাবা আমি কি তোমার সঙ্গে আসবো? আয়, আসবি না কেন? পরিচয় করিয়ে দিব। উনি আবার রাগ করবেন না তো? রাগ করবেন কেন? রাগ ঘৃণা এইসব হচ্ছে আমাদের সাধারণ মানুষের ব্যাপার। উনারা তো সাধারণ মানুষ না। এই যে
সন্ধ্যাবেলায় এসে বারান্দায় বসেছেন, এখনো গিয়া দেখবি সেই একইভাবে বসে আছেন। মনে হয় খুব অলস ধরনের মানুষ। অলস ধরনের মানুষ এইভাবে বসে থাকে না, শুয়ে ঘুমায়। বাবা, আমি কি এই কাপড়টা পরে যাব না বদলাবো? বদলে ভালো শাড়ি পর, হাত মুখটা ধুয়ে নে। উনি আবার ভাববেন না তো যে ওনার সঙ্গে দেখা করার জন্যে শাড়ি বদলে সেজে গুজে গেছি? কিছুই ভাববেন না। এই ধরনের মানুষ কে কি পড়লো না পড়লো, কে সাজলো কে সাজলো না, এইসব নিয়ে মোটেও মাথা ঘামান না। তাদের অনেক বড় ব্যাপার নিয়ে চিন্তা করতে হয়, ছোট ব্যাপার নিয়ে চিন্তা করার সময় তাদের নেই। কিন্তু বাবা, উনি তো ঔপন্যাসিক। ঔপন্যাসিকরা নিশ্চয়ই এসব ব্যাপার খুব খুঁটিয়ে দেখেন, না দেখলে লিখবেন কি করে? সেটাও একটা কথা। তাহলে থাক, কাপড় পাল্টানোর দরকার নেই। না বাবা, কাপড় পাল্টেই যাই। আমাকে 10 মিনিট সময় দাও বাবা, গোসল করে ফেলি। জ্বর গায়ে গোসল করবি? রান্না বান্না করেছি, গা কুটকুট করছে। আবার তো সব ঠান্ডা হবে, আবার গরম করব। বাবা, আরেকটা কথা, আমি কি ওনাকে পা ছুঁয়ে সালাম করব? শওকত সাহেব বারান্দা ছেড়ে ঘরে ঢুকেছেন। সুটকেস খুলে দেখছেন রেনু জিনিসপত্র কি দিয়েছে। একগাদা বই থাকবে বলাই বাহুল্য। ঢাকায় বই পড়ার সময় তেমন হয় না। বাইরে এলে বই পড়ে প্রচুর সময় কাটান। রেনু তার নিজের পছন্দের বই একগাদা দিয়ে দেয়। তার মধ্যে মজার মজার কিছু বই থাকে। যেমন এবারের বইগুলোর মধ্যে একটা হলো অষ্টাঙ্গ সংগ্রহ, গ্রন্থ পরিচয় লেখা আয়ুর্বেদ শাস্ত্রের মূলতত্ত্ব বিষয়ক গ্রন্থ। এই বই দেওয়ার মানে কি? রেনু কি তাকে আয়ুর্বেদে পণ্ডিত বানাতে চায়? তিনি কয়েক পাতা উল্টালেন। বিচিত্র সব কথাবার্তা বইটিতে লেখা। পান খাওয়ার নিয়ম: পূর্বাহ্নে সুপারি অধিক দিয়া, মধ্যাহ্নে ক্ষয়ের অধিক দিয়া ও রাত্রে চুন অধিক দিয়া পান খাইতে হয়। পানের অগ্রভাগ, মূলভাগ ও মধ্যভাগ বাদ দিয়া পান খাইতে হয়। পানের মূলভাগ খাইলে ব্যাধি, মধ্যভাগে আয়ুক হয় এবং অগ্রভাগ খাইলে পাপ হয়। পানের প্রথম পিক বেশ তুল্য, দ্বিতীয় পিক দুর্জ্বর, তৃতীয় পিক সুধা তুল্য। উহা খাওয়া উচিত। স্যার, হাসবো? শওকত সাহেব তাকিয়ে দেখেন করিম সাহেব তার মেয়েকে নিয়ে উপস্থিত হয়েছেন। দুজনের হাতে দুটি ট্রে, রাতের খাবার। পেছনে পেছনে আরেকজন আসছে, তার হাতে পানির জগ, গ্লাস, চিলুমুচি। করিম সাহেব বললেন, স্যার, আমার মেয়ে পুষ্প, আমার একটাই মেয়ে, ময়মনসিংহে থাকে, হোস্টেলে থেকে পড়ে, এইবার আইয়ে দেবে। পরীক্ষার ছুটি দিয়েছে। ও ভেবেছিল হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আমি বললাম, মা চলে আয়, একা একা থাকি। সে চলে এসেছে। চলে আসায় খুবই ক্ষতি হয়েছে। ঘর সংসার সবই এখন তার দেখতে হয়। এখন ভাবছি হোস্টেলে দিয়ে আসব। পুষ্প মেঝেতে ট্রে রেখে এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল। শওকত সাহেব খানিকটা বিব্রত বোধ করলেন। কদমবুসি করলে মাথায় হাত দিয়ে আশীর্বাদের কিছু কথা বলার নিয়ম আছে, তিনি কখনো তা পারেন না। পুষ্প বলল, স্যার, আপনার শরীর কেমন? মেয়েও বাবার মতোই তাকে স্যার ডাকছে। প্রশ্ন করেছে বোকার মতো। তিনি যদি এখন শরীর ভালো না বলে বলেন শরীর খুবই খারাপ, তাহলেই মেয়েটি হকচকিয়ে যাবে। পরের কথাটি কি বলবে ভেবে পাবে না। তিনি তাকিয়ে আছেন পুষ্পের দিকে। মেয়েটিকে
অস্বাভাবিক রকমের স্নিগ্ধ লাগছে। স্নান করার পরপর ক্ষণস্থায়ী যে স্নিগ্ধতা চোখে মুখে ছড়িয়ে থাকে, সেই স্নিগ্ধতা। মেয়েটি কি এখানে আসার আগে স্নান করেছে? সম্ভবত করেছে। চুল আর্দ্র ভাব। মেয়েটির গায়ের রং অতিরিক্ত ফর্সা। শুধুমাত্র ফর্সা রঙের কারণে মেয়েটির ভালো বিয়ে হবে। মেয়েটার মুখ গোলাকার। মুখটা একটু লম্বাটে হলে ভালো হতো। একে কি রূপবতী বলা যাবে? হ্যাঁ, যাবে। মেয়েটি রূপবতী, তবে আকর্ষণীয় নয়। রূপবতীদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু কাছে যেতে ইচ্ছে করে না। যারা আকর্ষণীয় তারা নিজেদের দিকে প্রবলভাবে আকর্ষণ করে। মোফাজ্জল করিম সাহেব বললেন, ওর নাম স্যার আসলে পুষ্প না, ওর ভালো নাম নাজনীন। আমরা ডাকতাম নাজু। একদিন ওর বড় মামা এসে বললেন, নাজু ফাজু আবার কি রকম নাম? এত সুন্দর মেয়ে, এর নাম হলো পুষ্প। সেই থেকে পুষ্প নাম। শকত সাহেব কেন জানি বিরক্তি বোধ করছেন। পিতা এবং কন্যা আগ্রহ নিয়ে তার সামনে বসে আছে। এরা তার কাছ থেকে মুগ্ধ ও বিস্মিত হবার মতো কিছু শুনতে চায়, এমন কিছু যা অন্য 10 জন শোনাবে না, তিনিই বলবেন। এক ধরনের অভিনয় করতে হবে, অন্যদের থেকে আলাদা হবার অভিনয়। আশেপাশের মানুষদের চমৎকৃত করতে হবে। পৃথিবীর সব বড় মানুষরাই গ্রহের মতো। তাদের আশেপাশে যারা আসবে তারাই উপগ্রহ হয়ে গ্রহের চারপাশে পাক খেতে হবে। কোনো মানে হয় না। মেয়েটা এসেছে, আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাকে কিছু একটা বলতে হবে, ইন্টারেস্টিং কিছু। কিছুই মাথায় আসছে না। তিনি এক ধরনের যন্ত্রণা বোধ করছেন। তিনি থেমে থেমে বললেন, পুষ্প খুব ভালো নাম, তবে পুষ্প না হয়ে কোনো বিশেষ ফুলের নামে নাম হলে আরো ভালো হতো। অনেক আজে বাজে ধরনের ফুলও কিন্তু আছে, যেমন ধুতরা ফুল, বিষাক্ত ফুল। আবার কুমড়া ফুলও ফুল, সেই ফুল আমরা বড়া বানিয়ে খাই। পুষ্প তাকিয়ে আছে, এক পলকের জন্যেও চোখ সরাচ্ছে না। মেয়েটির চোখে এক ধরনের কাঠিন্য আছে। 17-18 বছরের মেয়ের চোখে এই জাতীয় কাঠিন্যতা থাকার কথা না। এদের চোখ হবে হ্রদের জলের মতো, স্বচ্ছ, গভীর এবং আনন্দময়। করিম সাহেব বললেন, স্যার হাতটা ধুয়ে ফেলেন, রাত তো অনেক হয়েছে, আপনার নিশ্চয়ই খিদে লেগেছে। শকত সাহেব বললেন, আপনি কিছু মনে করবেন না, আমি রাতে খাবো না। সে কি? শরীর ভালো লাগছে না। ভালো না লাগলেও স্যারটা খাওয়া দরকার। রাতে না খেলে শরীরের 1 ছটাক রক্ত চলে যায়। রক্ত চলে গেলেও কিছু করার নেই। আমার যা ভালো লাগে না আমি কখনোই তা করি না। কিছুই খাবেন না স্যার? না। পুষ্প মৃদু স্বরে বলল, 1 গ্লাস দুধ দিয়ে যাই? না, দুধ আমি এমনিতেই খাই না। রাতে যদি খিদে লাগে আমার সঙ্গে বিস্কিট আছে, ওই খেয়ে পানি খেয়ে নেব। আমার সম্পর্কে আর কিছু চিন্তা করতে হবে না। করিম সাহেব বললেন, খাবারটা ঢাকা দিয়ে রেখে যাব? না, ভাত তরকারি পাশে নিয়ে ঘুমোতে ভালো লাগবে না। করিম সাহেব মেয়ের দিকে তাকালেন। বেচারি মুখ কালো করে ফেলেছে। আহা, কত আগ্রহ নিয়ে সে রান্নাবান্না করেছে, নিচে ফিরে গিয়ে নিশ্চয়ই কাঁদবে। করিম সাহেব বললেন, আর কিছু না খান, 1 টুকরা ভাজা মাছ কি খাবেন? ডুবা তেলে ভাজা। ডুবা তেলেই ভাজা হোক আর ভাসা তেলেই ভাজা হোক, আমি খাবো না। আমার একেবারেই ইচ্ছে করছে না।
পিতা এবং কন্যা বের হয়ে গেল। দুজন অসম্ভব মন খারাপ করেছে। ঘর থেকে বেরোবার আগে পুষ্প এক পলকের জন্য পূর্ণ দৃষ্টিতে তাকালো শওকত সাহেবের দিকে। এবারের চোখের দৃষ্টি আগের মতো নয়, সম্পূর্ণ অন্যরকম। চোখের মণিতে হ্রদের জলে আকাশের ছায়া, যে আকাশে মেঘের পরে মেঘ জমেছে। শোবার ঘরটা শওকত সাহেবের খুব পছন্দ হয়েছে। হল ঘরের মতো বিরাট ঘর, দুপাশেই জানালা, জানলা দুটিও বিশাল। একসঙ্গে অনেকখানি আকাশ দেখা যায়। কালো রঙের প্রাচীন খাট, খাটে বিছানো চাদর থেকে ন্যাপথলিনের গন্ধ আসছে। খাটের পাশের টেবিলে কেরোসিনের টেবিল ল্যাম্প চলছে। টেবিল ল্যাম্পের এই আলোতেও এক ধরনের রহস্য আছে। বাতাসের সঙ্গে আলো কাঁপছে, সেই সঙ্গে কাঁপছে দেয়ালের ছায়া। মশা নেই বলেই বোধহয় মশারি নেই। কতদিন পর তিনি মশারি ছাড়া ঘুমোচ্ছেন। নিজেকে কেমন যেন মুক্ত মানুষ বলে মনে হচ্ছে। অষ্টাঙ্গ সংগ্রহ তার হাতে। ঘুমোবার আগে আরও কয়েকটা পাতানো উল্টানো যাক। বইটিতে ঘুমোবার নিয়মকানুনও দেয়া আছে। 8 বার শ্বাস নিতে যেই সময় লাগে, সেই সময় পর্যন্ত চিত হইয়া তাহার দ্বিগুণ সময় ডান পার্শ্বে, তাহার 4 গুণ সময় বাম পার্শ্বে শয়ন করিয়া তারপর যেইভাবে শুইয়া আরাম পাওয়া যায় সেইভাবে শুইতে হয়। নাভির বাম দিকে অগ্নি অবস্থান করে, সুতরাং বাম পার্শ্বে শয়ন করা উচিত। তিনি ঠিক বইয়ের মতো নিয়মে শোবার চেষ্টা করলেন, যদিও খুব ভালো মতোই জানেন যেভাবেই শোয়া হোক রাত কাটবে নির্ঘুম। এখন পর্যন্ত নতুন জায়গায় প্রথম রাতে তিনি কখনো ঘুমোতে পারেননি। নির্ঘুম রাত কাটাতে তার খারাপ লাগে না, বরং বলা চলে ভালো লাগে। ভাববার সময় পাওয়া যায়। আজকাল কোনো কিছুর জন্যেই সময় বের করা যায় না। একান্ত ভাববার জন্যে যে সময়ে সব মানুষের দরকার, সেই সময় কি আমরা দিতে পারি? কর্মক্লান্তি দিনের শেষে লম্বা ঘুম, আবার ব্যস্ত দিনের শুরু। জেগে থাকার এক ধরনের গোপন ইচ্ছা ছিল বলেই বোধহয় অল্প সময়ের ভেতরে ঘুমে তার চোখ জড়িয়ে এলো। ঘুমিয়ে তিনি বিচিত্র একটি স্বপ্ন দেখলেন। এই ঘরে খাটে তিনি শুয়ে আছেন। তার মন কী কারণে অসম্ভব খারাপ। বুকের ভেতর এক ধরনের কষ্ট হচ্ছে। এমন সময় দরজা খুলে গেল। হারিকেন হাতে ঢুকল পুষ্প। পুষ্পকে কেমন বউ বউ দেখাচ্ছে। তিনি খানিকটা হকচকিয়ে গেছেন। এই গভীর রাতে মেয়েটি তার ঘরে কেন? পুষ্প হারিকেন টেবিলের উপর রাখতে রাখতে বলল, তুমি এখনো ঘুমাওনি? তিনি অসম্ভব চমকে উঠলেন। মেয়েটি তাকে তুমি তুমি করে বলছে কেন? পুষ্প খুব সহজ ভঙ্গিতে খাটে পা ঝুলিয়ে বসল। অভিমানে গলায় বলল, আচ্ছা শোনো, তুমি এত ভুল কথা বলো কেন? তিনি মনের বিষয়ে চাপা দিয়ে বললেন, ভুল কথা কি বললাম? ধুতরা ফুল বুঝি বিষাক্ত? মোটেই বিষাক্ত নয়, ধুতরার ফল বিষাক্ত। বুঝলেন জনাব? বুঝলেন জনাব বলে পুষ্প খুব হাসছে, খুব পা নাড়াচ্ছে। কে এই মেয়েটা? কে? হচ্ছে কি সব? তার ঘুম ভেঙে গেল। সবে ভোর হয়েছে। গাছে গাছে অসংখ্য পাখি ডাকছে।
মুফাজ্জল করিম সাহেব ফজর ওয়াক্তে ঘুম থেকে ওঠেন। হাত মুখ ধোয়ার আগেই চুলা ধরিয়ে ভাতের হাঁড়ি চাপিয়ে দেন। অজু করে নামাজ শেষ করতে করতে চাল ফুটে যায়। মার গেলে আগুন গরম ভাতে 3 চামচ ঘি ঢেলে খাওয়া শুরু করেন। খাওয়া শেষ হতে হতে সূর্য উঠে যায়। তিনি রওনা হয়ে যান স্কুলে। স্কুল তার বাড়ি থেকে 2.5 মাইল। বর্ষাকালে ঢোকায় অনেক ঘুরপথে যেতে হয়। 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে। স্কুলে পৌঁছতে হয় 8টার আগে। যারা এবার এসএসসি দিচ্ছে তাদের স্পেশাল কোচিং হয় 8টা থেকে 10টা। তার উপর দায়িত্ব হল অঙ্ক এবং ইংরেজির। আগে শুধু অঙ্ক করাতেন। নলিনীবাবু দেখতেন ইংরেজি। নলিনীবাবুর হাঁপানির টান খুব বেড়ে যাওয়ায় কিছুদিন ধরেই আসছেন না। করিম সাহেবের উপর ডাবল দায়িত্ব পড়ে গেছে। খুব চাপ যাচ্ছে। স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা। সন্ধ্যায় বাসায় ওসি সাহেবের এক শালা পড়তে আসে। মহামূর্খ। 1 মাস টেন্স পড়াবার পর জিজ্ঞেস করলেন, আমি বাড়ি যাই, ইংরেজি কি? সে 5 মিনিট চিন্তা করে বলল, আই অ্যাম হোম গোয়িং। তিনি প্রচণ্ড থাবড়া দিলেন। সে আগের চেয়েও গম্ভীর গলায় বলল, আই হোম গোয়িং। তার ইচ্ছা করছিল শক্ত আছাড় দেন। একে বলে পণ্ডশ্রম। আজ করিম সাহেব ঘুম থেকে উঠে দেখেন পুষ্প তার আগেই উঠে বসে আছে। কেরোসিনের চুলায় চাল ফুটছে। তিনি খুশি গলায় বললেন, তুই এত সকাল সকাল উঠলি যে? রাতে ঘুম ভালো হয় নাই? হয়েছে। সকালে উঠে ভালো করেছিস মা। সুন্দর করে কয়েকটা পরোটা বানিয়ে ফেল। উনি রাতে না খেয়ে ঘুমিয়েছেন। খিদে নিয়ে ঘুম ভাঙবে। গোস্ত পরোটা দিবি, আর একটা ডিম ভেজে দিস। তুমি থাকবে না বাবা? না, একদিন কামাই হয়ে গেছে। অঙ্ক হলো প্র্যাকটিসের ব্যাপার। পরপর 2 দিন কামাই দিলে সব ভুলে যাবে। সব গরু গাধার দল। একা একা ওনার কাছে নাস্তা নিয়ে যাব বাবা? আমার কেন জানি ভয় ভয় করে। কি গম্ভীর। কাল রাতে একটা কথাও বললেন না। আমি জানি আজও বলবেন না। নাস্তাও খাবেন না। তাছাড়া আমার পরোটাও ভালো হয় না বাবা। তুই একটা ভুল করছিস মা। এইসব মানুষ খাওয়া খাদ্য নিয়ে মোটেই মাথা ঘামায় না। তুই পোলাও কোরমা দিলে যেভাবে খাবেন, ডাল ভাত দিলেও একইভাবে খাবেন। কিছুক্ষণ পর তুই যদি জিজ্ঞেস করিস কি দিয়ে খেলেন, বলতে পারবে না। হা করে তাকিয়ে থাকবে। পুষ্প হেসে ফেলল। করিম সাহেব বললেন, হাসছিস কেন? তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হয় একই রকম মানুষ তুমি কত দেখেছ। আসলেই প্রথম দেখেছ। দেখতে হয় না মা, আন্দাজ করা যায়। ভদ্রলোককে তোমার কি খুব পছন্দ হয়েছে? পছন্দ হবে না? কি বলিস তুই? নিজে যা ভালো মনে করেন তাই করেন। কাল রাতের কথা চিন্তা কর। অন্য কেউ হলে কি করত? শরীর যত খারাপই হোক 2 মুঠ ভাত খেত। আমাদের খুশি করার জন্য করত। উনি তা করলেন না। কে খুশি হলো কে হলো না তা নিয়ে মাথা ব্যথা নেই। পুষ্প হাসতে হাসতে বলল, উনি যদি খারাপ কিছু করেন তুমি তারও একটা ভালো ব্যাখ্যা বের করবে। তা তো করবই, কারণ খারাপ কিছু করার ক্ষমতাই এদের নেই। সৃষ্টিশীল মানুষ হচ্ছে ঈশ্বরের মতো। ঈশ্বর যেমন মন্দ কিছু করতে পারে না, এরাও পারেন না। ওনাকে দেবতা ডাকলে কেমন হয় বাবা? ডাকতে পারিস, কোনো অসুবিধা নেই। তবে মনে মনে ডাকাই ভালো, রেগে যেতে পারেন। এই জাতীয় মানুষদের রাগ বেশি থাকে।
বাবা, নামাজ শেষ করে আসো, তোমার ভাত হয়ে গেছে, শুকনো মরিচ ভেজে দেব? দে। ভাত খেতে খেতে তিনি পুষ্পকে এক গাদা উপদেশ দিয়ে গেলেন। বারবার খোঁজ নিয়ে আসবি ওনার ঘুম ভাঙল কিনা, ঘুম ভাঙতেই সা দিবি, তারপর বলবি আমার কথা। তোমার কথা কি বলবো? ওই যে স্কুলে গেলাম, সন্ধ্যার পর ফিরব, উনি দুপুরে কি খেতে চান জিজ্ঞেস করবি। মতির মার খোঁজ নিবি, আমি জেলে পাড়ায় বলে যাব, ওরা মাছ দিয়ে যাবে। বাবা, উনি যদি বলেন তোমাদের এখানে খাবো না, বাবুর্চির ব্যবস্থা করতে বলেছিলাম, সেই ব্যবস্থা করে দাও, তাহলে বলবি বাবা এসে ব্যবস্থা করবেন, বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবি। বুঝিয়ে সুঝিয়ে কিভাবে শান্ত করব? উনি তো ছেলে মানুষ না। এই ধরনের মানুষ স্বভাব চরিত্রে ছেলে মানুষ থাকে। কোত্থেকে যে তুমি এইসব ধারণা পেয়েছো কে জানে। উনি তো ঘরে আসেনি, আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নে। আচ্ছা, মিলিয়ে নেব। আর শোন মা, উনি যদি ঘুরতে টুরতে যেতে চান নিয়ে যাবি। কাদার মধ্যে কোথায় ঘুরবেন? কাদা পানি এইসব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আমরা সাধারণ মানুষরা এইসব নিয়ে মাথা ঘামাই। এই বুঝি পায়ে কাদা লেগে গেল, এই বুঝি হাত নোংরা হলো। যাদের মন পরিষ্কার তারা শরীরের নোংরা নিয়ে মাথা ঘামান না। মন যাদের নোংরা, শরীর পরিষ্কারের জন্যে তাদের চেষ্টার শেষ নাই। আমি তো এই দলে পড়ে যাচ্ছি বাবা। নোংরা আমি সহ্যই করতে পারি না। আমার মন কি নোংরা? করিম সাহেব থতমত খেয়ে গেলেন। হাত ধুতে ধুতে বললেন, এইটা একটা কথার কথা বললাম। আমি রওনা হয়ে যাচ্ছি গো মা, মতির মাকে খবর দিতে ভুলবি না। পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ হাতে দরজার ওপাশে পুষ্প বেশ কিছুক্ষণ হলো দাঁড়িয়ে আছে। কেন জানি তার অসম্ভব ভয় করছে। সে প্রায় অস্পষ্ট গলায় বলল, আপনার চা, ভেতরে আসবো? শওকত সাহেব কিছু বললেন না, নিজে উঠে দরজা খুলে দিলেন। পুষ্প ঢুকল। তিনি বললেন, কেমন আছো পুষ্প? তার গলার স্বর এত আন্তরিক যে পুষ্প হকচকিয়ে গেল। শওকত সাহেব চায়ের কাপ হাতে নিতে নিতে বললেন, কাল রাতে আমি তোমাকে একটা ভুল কথা বলেছিলাম। আমি বলেছিলাম ধুতরা ফুল বিষাক্ত। এটা ভুল। ধুতরা ফুল বিষাক্ত না, সাদা এবং নীল মেশানো ফুল, খুব সুন্দর। ধুতরার ফল বিষাক্ত, ফুল নয়। পুষ্প নিচু গলায় বলল, আমি জানি। জানো? তাহলে রাতে বললে না কেন? পুষ্প আগের চেয়েও মৃদু গলায় বলল, বলেছি, মনে মনে বলেছি। মনে মনে বলেছ মানে? পুষ্প মুখ নিচু করে বলল, কেউ যখন ভুল কথা বলে তখন আমি মনে মনে বলি কথাটা ভুল, মুখে কিছু বলি না। কাউকেই বলো না? খুব যারা প্রিয় তাদের বলি। এরকম খুব প্রিয় মানুষ তোমার কজন আছে? পুষ্প জবাব দিল না। তিনি আবার বললেন, প্রশ্নটার জবাব দাও। মনে মনে বলতে হয় না, সরাসরি বলা যায়। এমন প্রিয় মানুষ তোমার কজন আছে? নেই। তোমার বাবা, তিনি তো আছেন। পুষ্প চুপ করে রইল। তিনি শান্ত গলায় বললেন, বাবা কি তোমার খুব প্রিয় নন? হ্যাঁ, প্রিয়, খুবই প্রিয়। তবু ঠিক সেরকম প্রিয় নন, তাই কি? স্যার, আমি আপনার জন্যে নাস্তা নিয়ে আসি? রাতে খাননি, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এত ব্যস্ত হবার কিছু নেই, তুমি বসো তো। তোমার সঙ্গে
খানিকক্ষণ গল্প করি। দাঁড়িয়ে আছো কেন? বসো, আরাম করে বসো। পুষ্প তবু দাঁড়িয়েই রইল। সে এখনো চোখ তুলে তাকাচ্ছে না। তিনি মেয়েটাকে ভয় পাইয়ে দিয়েছেন। এমন কিছু কি তিনি করেছেন যাতে সে এতটা ভয় পেয়েছে? তিনি আবারও বললেন, পুষ্প, বসো। পুষ্প বসল। তার বসা দেখে তিনি চমকে উঠলেন। স্বপ্নে পুষ্প ঠিক এইভাবেই বসেছিল, এমন ভঙ্গিতেই মুখ ফিরিয়ে রেখেছিল। মেয়েটার ভয় ভাঙিয়ে দেওয়া দরকার। মজার কিছু কথা বলে তাকে জানিয়ে দেয়া দরকার যে তিনি ভয়াবহ কোনো মানুষ না। এই মেয়ে একবারও হাসেনি। হাসলে তাকে কেমন দেখায়? পুষ্প, জি? গত রাতে তোমাদের বাড়ির বারান্দায় বসে একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। ব্যাপারটা তোমাকে বলি। গত রাতে বারান্দায় বসে বসে আমি কত বিচিত্র শব্দ শুনলাম, কিন্তু ব্যাঙ ডাকতে শুনলাম না। খুবই অবাক হলাম। তারপর ভেবে ভেবে এর একটা কারণও বের করলাম। কারণটা সত্যি কিনা তুমি বলো তো, দেখি তোমার কেমন বুদ্ধি। পুষ্প খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে আজ এত সুন্দর লাগছে কেন? অসহ্য সুন্দর। এক রাতে সে নিশ্চয়ই বদলে যায়নি। তাহলে কি তার দেখার চোখ বদলে গেছে স্বপ্নটার কারণে? এটা হচ্ছে না তো। তিনি পুষ্পের চোখে চোখ রেখে বললেন, কাল পূর্ণিমা ছিল বলে আমার ধারণা। ফকফকা জ্যোৎস্না। ব্যাঙ ডাকে ডাঙায় ওঠে। চাঁদের আলোয় তাদের দেখা যায়। ব্যাঙগুলি ডাকছিল না, কারণ তারা ভাবছিল ডাকলেই শব্দ শুনে শেয়ালের পাল এসে উপস্থিত হবে। চাঁদের আলোয় তারা বুঝে ফেলবে কোথায় ব্যাঙরা আছে। শেয়াল এসে তাদের কপাকপ খাবে। এই ভয়ে ব্যাঙের দল চুপ করেছিল। তোমার কি ধারণা আমার যুক্তি ঠিক আছে? পুষ্প কথা বলল না, তাকিয়ে রইল। তিনি বললেন, আমার যুক্তি ঠিক নেই? মনে হয় ঠিক। মোটেই ঠিক নেই। আমি তোমাকে ভুল যুক্তি দিয়েছি। শিয়াল দেখে ব্যাঙরা ভয় পাবে কেন? লাফ দিয়ে পানিতে নেমে যাবে। পুষ্প বলল, তাহলে তারা ডাকছিল না কেন? আকাশে মেঘ হলে কিংবা মেঘ হবার সম্ভাবনা থাকলেই ব্যাঙ ডাকে। চাঁদের আলো থাকা মানে মেঘ নেই। কাজেই ওরা চুপ করেছিল। বুঝতে পারছো? জি, পারছি। পুষ্প এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে খুব অবাক হয়েছে। তিনি বললেন, তোমার বাবা কোথায়? উনি স্কুলে গেছেন, সন্ধ্যার পর ফিরবেন। আচ্ছা পুষ্প, তোমাদের এই জায়গায় দেখার মতো কি আছে? কিছুই নেই। একেবারে কিছু নেই তা কি হয়? কিছু নিশ্চয়ই আছে। নদীর ওই পারে পুরনো মঠ আছে। মঠ কি জিনিস? আমি নিজেও জানি না। বজরুর রহমান চাচা দেখে এসে বলেছিলেন, এই জিনিস পৃথিবীর অন্য কোনো দেশে থাকলে তারা এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বানিয়ে ফেলত। জিনিসটা বাংলাদেশের মতো গরিব দেশে আছে বলে কেউ খবরও রাখে না। মেয়েটার ভয় সম্ভবত কেটে গেছে। সহজভাবেই কথা বলছে। শওকত সাহেব বললেন, বজলুর রহমানের কথার উপর কোনো রকম গুরুত্ব দেওয়া ঠিক না পুষ্প। পুষ্প বলল, তা আমি জানি, কিন্তু উনি এত ভালো মানুষ যে কথা শুনলেই বিশ্বাস করতে ইচ্ছে করে। ভালো মানুষ কি করে বুঝলে? পুষ্প জবাব দিল না, কিন্তু তার মুখে এই প্রথম হাসি দেখা গেল। মেয়েটা খুব সুন্দর করে হাসে।
শোনো পুষ্প, উনি ভালো মানুষ কিনা তা কিন্তু তুমি জানো না। ওনার আচার ব্যবহার কাণ্ড কারখানা তোমার পছন্দ হয়েছে, তাই তাকে ভালো মানুষ ভাবছ। উনি কি ভালো মানুষ না? খানিকক্ষণ চুপ করে থেকে শকত সাহেব বললেন, যেসব সদ্গুণ থাকলে আমরা মানুষকে ভালো মানুষ বলি তা তার নেই। তবে তার চরিত্রে কিছু মজার ব্যাপার আছে, যে কারণে আমিও তাকে পছন্দ করি। তার বিস্মিত হয়ে মুগ্ধ হবার ক্ষমতা অসাধারণ, এইটিই তার একমাত্র গুণ। পুষ্প উঠে দাঁড়াল। আপনার নাস্তা নিয়ে আসি। 1 মিনিট দাঁড়াও। আমার ধারণা তুমি মনে মনে বলেছ, আপনার কথাটা ভুল, তাই না? জি, আমি বলেছি। আচ্ছা যাও, নাস্তা নিয়ে আসো। পুষ্প থেমে থেমে বলল, আমি কি আপনার সঙ্গে যাব মঠ দেখানোর জন্যে? না, কাউকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার ভালো লাগে না। আপনি তো জানেন না কোথায়। খুঁজে বের করে নেব। তাছাড়া মঠ দেখতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি কিছু দেখার জন্য আসিনি। যাও, নাস্তা নিয়ে এসো। নাস্তা খেয়ে তিনি খাতা খুলে বসলেন। বেরোতে ইচ্ছা করছে না। জানালার পাশেই টেবিল, দৃষ্টি বাইরে চলে যাচ্ছে। কি সুন্দর আকাশ! আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। বর্ষা দেখার জন্যে আসলে গ্রামেই আসা উচিত। জানালার পাশে বিরাট একটা আতা গাছ। তিনি গাছগাছালি বিশেষ চেনেন না, কিন্তু আতা গাছ চেনেন। ছেলেবেলায় যে বাড়িতে ছিলেন সে বাড়িতে 2টি আতা গাছ ছিল। তিনি অনেকক্ষণ আতা গাছের দিকে তাকিয়ে রইলেন। ছেলেবেলার বন্ধুকে যেন অনেক দিন পর দেখলেন। আতা গাছের ডালে কাকের বাসা। সেই বাসায় কাকের ছানা দেখা যাচ্ছে। তা তো হওয়ার কথা না। আষাঢ় মাস, ঝড় বৃষ্টির মাস। পাখিদের এই সময় বাচ্চা ফুটানোর কথা না। প্রকৃতি এই ভুল করবে না। তিনি কি চোখে ভুল দেখছেন? কে বলেছিল কথাটা? কোনো লেখকের লেখার টেবিল জানালার পাশে থাকা উচিত না। জানালার পাশে টেবিল থাকলে তারা কখনো লিখতে পারেন না। আসলেই বোধ হয় তাই। লেখকের লেখা উচিত 4 দেয়ালের ভেতরে, আবদ্ধ থেকে। তখনই তাঁরা মনের জানালা খুলে দিতে পারেন। তিনি প্রথম লাইনটি লিখলেন। তিনি তার পাণ্ডুলিপি অসংখ্যবার কাটবেন, কিন্তু প্রথম লাইনটি বদলাবেন না। প্রথম লাইনটি হচ্ছে, পাখি হিসেবে কাক বেশ অদ্ভুত। লাইনটি তার পছন্দ হচ্ছে না। পছন্দ না হলেও উপায় নেই। এই পাণ্ডুলিপির প্রথম লাইনটি গ্রহণ করা ছাড়া গতি নেই। কি লিখবেন সব ঠিক করা আছে, ঘটনা সাজানো আছে। এই লেখায় কি বলতে চান তাও তিনি জানেন। দিনের পর দিন এই লেখাটি নিয়ে তিনি ভেবেছেন। চরিত্রগুলো এখন আর চরিত্র নেই, রক্ত মাংসের জীবন্ত মানুষ। বলতে গেলে গত 6 মাসে এই চরিত্রগুলির কারো না কারোর সঙ্গে তার রোজই দেখা হয়েছে। শুরুতে লেখার গতি মন্থর ছিল, কিছুক্ষণের ভেতর গতি বেড়ে গেল। অতি দ্রুত কলম চলতে লাগল। এক বৈঠকে যে করেই হোক 25 পৃষ্ঠার মতো লিখে ফেলতে হবে। চরিত্রগুলিকে বেঁধে ফেলতে হবে, যেন এরা কিছুতেই বেরিয়ে যেতে না পারে। বিকেল 5টায় লেখার টেবিল থেকে উঠলেন। বৃষ্টি এখনো নামেনি। আকাশ অন্ধকার হয়ে আছে। তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত বোধ করছেন। দুপুরে কিছু খাননি। পুষ্প ঠিক 2টার সময় খাবার নিয়ে এসেছিল। তিনি রূঢ় গলায় বলেছেন, আমি লিখতে বসেছি,
খবরদার আমাকে বিরক্ত করবে না। পুষ্প কাঁদো কাঁদো গলায় বলল, আপনি দুপুরে খাবেন না? লেখার টেবিল ছেড়ে উঠলেই খাবো, তোমাকে আসতে হবে না। আমি তোমাকে ডেকে আনব, কিন্তু তুমি আর আসবে না। লেখার সময় বিরক্ত করলে আমি খুব রাগ করি। পুষ্প আর বিরক্ত করেনি, কিন্তু বেশ কয়েকবার এসে উঁকি দিয়ে গিয়েছে। একজনকে অভুক্ত রেখে সে নিজেও খাবার নিয়ে বসতে পারেনি। শওকত সাহেব লেখা কাগজগুলি সুটকেসে ঢুকিয়ে ফেললেন। তিনি এখন হাঁটতে বের হবেন। বৃষ্টির পানি এসে লেখাগুলি আবার নষ্ট না হয়। এই অবেলায় ভাত খেতে বসার কোনো মানে হয় না। রেনু 4-5টা টিনের কৌটা দিয়ে দিয়েছে। একটায় পনির, 2টা কৌটায় বিস্কিট, একটিতে কাজু বাদাম। রাত জেগে লেখার সময় তার খিদে পায়, খিদের রসদ। পনিরগুলি টুকরো করে কাটা। 2 স্লাইস পনির এবং কয়েকটা কাজু বাদাম মুখে দেয়া মাত্র খিদে কমে গেল। তিনি ঘর থেকে বের হয়ে এলেন। তার মিনিট 10 ভেতর আকাশ ভেঙে বৃষ্টি নামল। শো শো শব্দে বাতাস বইতে লাগল। পুষ্প ছুটে এলো দোতলায়। ঘর তালা বন্ধ। মানুষটা গেল কোথায়? সত্যি সত্যি ঝড় হচ্ছে। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত গল্প নীল অপরাজিতার 2য় পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।